তো আমরা কি বলেছিলাম যে যেই কাজটা আমরা আগে করব সেটা পাস্ট পারফেক্ট, আর যেই কাজটা আমরা পরে করব সেটা হলো পাস্ট ইনডিফিনিট। এখন এখানে সমস্যাটা হলো কোথায়? যেই কাজটা পরে করলাম, যদি ওই কাজটাতেই আপনি দেখেন যে ওইটার সাথে আরো একটা কাজ ঘটলো, তাহলে ওইটাও পাস্ট ইনডিফিনিট। একইভাবে যেই কাজটা আগে করলাম পাস্ট পারফেক্ট দিয়ে, যদি ওই একই সময়ে আরো একটা কাজ ঘটলো বলি, তাহলে ওটাও কিন্তু পাস্ট পারফেক্ট। যে কাজটা পরে ঘটলো পাস্ট ইনডেফিনিট, ওই সময় যদি কোনো কাজ চলমান বলি তাহলে পাস্ট কন্টিনিউয়াস। আর যে কাজটা আগে ঘটলো যেটা পাস্ট পারফেক্ট, সেই সময় একটা কাজ চলমান বসলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা বুঝতে পারছি কিনা এইটুকু বলেন তো বুদ্ধি করে? জি দাদা। আমরা কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করেছিলাম? এরপর আমরা একটা এই যে ট্রান্সলেশনের ব্যাপার স্যাপার বোঝার চেষ্টা করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা কি করব, এই জায়গাতে এসে আমরা একটু পড়ার চেষ্টা করব। চলেন আমরা শুরু করি, হ্যাঁ। এখন আপনি কিন্তু এই টেন্সের মূল যে সিকোয়েন্সিং এর যে বিষয়টা, সেটা কিন্তু ধরে ফেলছেন। যে আগে দুইটা কাজ ঘটলে একটা আগে একটা পরে, সেক্ষেত্রে কি হবে? আগেরটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। এখন এই সিকোয়েন্সটা থেকে এসে আমরা আপনাকে বলতেছি যে ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট সামথিং ইজ মোর অ্যান্ড মোর। এটাকে নিয়ে আরেকটু ভাবনার জায়গা আমাদের কাছে আছে। কিরকম আছে দেখেন, আমি বলি। ধরেন আপনি বাবা আহ, একটু মিউট করতে বলেন ওনাদেরকে। হ্যাঁ বলতেছি, দাঁড়ান। ধরেন আপনি বললেন যে ভাই, একটু দাঁড়ান, অডিও অন করে দেই। আপনি মনে করেন বললেন যে সিকোয়েন্স অফ পাস্ট টেন্সের একটা কি যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছিল, এটা আমরা পড়ছি, ঠিক আছে, ভালো কথা। এখন ধরেন আমরা ওই যে এর আগের ক্লাসে একটা আলোচনা করছিলাম প্রেজেন্ট পারফেক্ট পড়ার সময়, ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডিরাইভেশনটা কিভাবে হইছে, এই জিনিসটা কিন্তু আমরা আজকে শিখব। তো আপনি মনে করেন একটা বাসায় গিয়ে বললেন যে কি তোমাদের বাসায় তো সবাই আছে, তোমার দাদু কোথায়? আপনি বললেন যে সে অনেক বছর আগের কথা, দাদু তো অসুস্থ ছিল, তো ডাক্তার ডাকছিলাম, তার আগেই দাদু মারা গেছে। তো আপনি কি বললেন যে মাই, উম, মনে করেন বললাম যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই আপনি কিন্তু এই সিকোয়েন্স অফ পাস্ট টেন্সের নিয়ম মেনে লিখছেন। কিন্তু এখন আমরা বলেছিলাম যে নিয়ার পাস্টের কনসেপ্টটা কখন? যদি এই ঘটনার ইম্প্যাক্ট থেকে থাকে। এখন ধর আপনাকে এই সিচুয়েশনটা বাদ দেয়, আমি বললাম আচ্ছা অন্য একটা সিচুয়েশন চিন্তা করা যাক। যে ধরে নিলাম, কিরকম ধরে নিলাম, যে আপনাদের বাসায় গিয়ে দেখলাম যে সবার মনটা খুব খারাপ, ইম্প্যাক্ট এখনো আছে। আমি বললাম ভাই কি হয়েছে আপনাদের বাসায়? আপনি বললেন যে আমার দাদু তো অসুস্থ ছিল, ডাক্তার ডাকছিলাম, ডাক্তার আসার পূর্বেই উনি মারা গেছেন। এই ক্ষেত্রে গিয়ে কিন্তু এটা প্যারা হয়ে গেল। কি প্যারা হইলো? কারণ এখন কিন্তু দাদু যে মারা গেলেন, যদিও ওটা কথাটা ভেবে বলা ঠিক হচ্ছে না, তারপর কথার প্রসঙ্গে আমরা বলছি, তো এক্সাম্পলটা নিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মন খারাপ লাগতেছে। এই যখন ইমপ্যাক্টটা এক্সিস্ট করবে, তখন কিন্তু এই সিকোয়েন্সটা আর অ্যাপ্লিকেবল হবে না। তখন কি হবে? এই দেখেন আপনাকে দেখাচ্ছি। আগেরটার ক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা লিখে দিব যে নো ইম্প্যাক্ট, নো ইম্প্যাক্ট অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ইম্প্যাক্ট নেই। কিন্তু যখন ইম্প্যাক্ট আছে তখনই নিয়ার পাস্ট, সেক্ষেত্রে আগের অ্যাকশনটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, আর পরের অ্যাকশনটা হয়ে যাবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই জায়গাতে এসে আমরা দেখেন একটা কথা বলছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখনোই কোনো প্রেজেন্টের ইভেন্টকে বোঝায় না। এটা বোঝায় এমন একটা অ্যাকশনকে যেটা আগেই ঘটে গেছে কিন্তু বিদ্যমান সময়ে তার একটা প্রভাব আছে। এই জন্য আপনাকে এই আরেকটা সিকোয়েন্স শিখতে হবে। সেই ক্ষেত্রে এই বাক্যটার অনুবাদ হবে দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর হ্যাজ কাম। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো? জি দাদা। হচ্ছে যে পরেরটাতে প্রেজেন্টের একটা ইম্প্যাক্ট থাকবে। এই যে ইম্প্যাক্ট থাকবে, মনে করেন এই সুমাইয়ের কথা বলছেন, মনে করেন আপনি কারো বাসায় গেলেন, বাসায় গিয়ে বললেন যে তোমাদের ঘরে তো দেখি সবাই আছে, তোমার দাদু কোথায়? তাহলে তোমার দিদাও আছে। তারপর বন্ধু বলল যে অনেক বছর আগের কথা, আমার দাদু তো আসলে অসুস্থ ছিল, তো
ডাক্তার ডাকছিলাম, কিন্তু ডাক্তার আসার পূর্বে দাদু মারা গেলেন। ঘটনা প্রসঙ্গে কথাটা বললেন। এই মুহূর্তে কারোর কোনো মন খারাপ নেই। দে আর ডিসক্রাইবিং দ্য হোল ম্যাটার অ্যাজ এ সিম্পল ওয়ান। দ্যাট মিনস দেয়ার ইজ নো প্লেস অফ এনি কাইন্ড অফ সরো অ্যাবাউট দ্যাট হিজ গ্র্যান্ডফাদার ইজ নো মোর। ওকে, কিন্তু আপনি সেক্ষেত্রে অনুবাদটা হলো কি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, একেবারে অতীতকালের কথা। আর আপনি গিয়ে দেখলেন যে সবার মনটা খুব খারাপ। আপনি বললেন কি হয়েছে ভাই? আপনি বললেন যে আপনার আপনার বন্ধু বললো যে আমার দাদু খুব অসুস্থ ছিল, ডাক্তার ডাকছি, ডাক্তার আসার পরে তিনি মারা গেছেন। এখনো সবার মনটা খারাপ, তার মানে নিয়ার পাস্ট। এই জন্য আগেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা প্রেজেন্ট পারফেক্ট। ব্যাপারটা বুঝতে পারলাম সবাই আমরা? জি। জি আচ্ছা, দাদা। এখন দেখেন একটা জিনিস বলি। সেই জিনিসটা কি? আপনি এখানে একটা অ্যাকশন পাইছেন, ভালো করে ব্যাপারটা বুঝেন। আর এইখানে আপনি একটা অ্যাকশন পাইছেন, ভালো করে বুঝে দেখেন। ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন অ্যাকশন। হ্যাঁ, আপনি বেশ কয়েকটা অ্যাকশন পাইছেন এখানে, ভালো করে দেখেন। এই যে দেখেন অ্যাকশন। এখন একটা জিনিস আপনাকে আমি বলি, ঠিক আছে? দেখেন, আগেরটার ক্ষেত্রে আহ, দুইটা অ্যাকশন, অ্যাকশন ওয়ান অ্যাকশন টু, পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট। পরেরটার ক্ষেত্রে দুইটা অ্যাকশন, পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট। তো দুই জায়গাতে কিন্তু পাস্ট ইনডিফিনিট কমন। যেহেতু দুই জায়গাতে পাস্ট ইনডিফিনিট কমন, তাই আমরা বলি যে তুমি তাহলে এই কমনটাকে কমন নিয়ে নাও, তাহলে তুমি আর একটা সিকোয়েন্স পাবো। সেটা কিরকম? সেটা হবে এই যে তিনটা কাজের ক্ষেত্রে সিকোয়েন্স। এই দেখেন, তিনটা কাজের সিকোয়েন্স আপনি তৈরি করে ফেললেন। অতীতকালে যদি তিনটা কাজ ঘটে, তাহলে এইভাবে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা প্রেজেন্ট পারফেক্ট। সেক্ষেত্রে এই প্রেজেন্ট পারফেক্টের অ্যাকশনটার নাম দিলাম নম্বর 3। উপরের দুটি ইকুয়েশনকে কম্বাইন করলে আমরা এটা পাচ্ছি। ব্যাপারটা কি বুঝতে পারলাম? হ্যালো, জি, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছেন ভাই এবং বোনেরা? জি দাদা। ওকে, থ্যাংক ইউ। জি দাদা, বুঝতে পেরেছি। তাহলে আমরা এখান থেকে একটা খুব বিউটিফুল্লি প্রিপেয়ার্ড একটা ইকুয়েশন দাঁড় করালাম, যে তিনটা কাজ হলে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা প্রেজেন্ট পারফেক্ট। এখন ধরেন ভালো করে ব্যাপারটা বুঝেন। হ্যাঁ, এখন দেখবেন যে অনেক ইজি লাগবে ইকুয়েশনটা আপনার কাছে। আমি যদি বলি অতীতকালে যেটা প্রথমে ঘটলো পাস্ট পারফেক্ট, ওই সময় যদি আরো একটা কাজ চলমান বলতে চাই, তাহলে সেটাও কিন্তু কি হবে? বলেন তো বুদ্ধি করে। পাস্ট পারফেক্ট। ওই সময় যদি আরো একটা কাজ চলমান ছিল বলি, তাহলে কিন্তু কি হবে? পাস্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউ। কন্টিনিউয়াস। যেটা অ্যাকশন টু, পাস্ট ইনডিফিনিট। আমি যদি ওই সময় একটা কাজ ঘটলো বলি, ওটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট সময় করবে। যদি একটা কাজ চলমান বলি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। পারবো না কন্টিনিউয়াস। আসলে? হ্যাঁ, পারবো কিনা বলেন? জি, পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট করবে। পারফেক্ট, ওই সময় যদি জি আর দাদা। একটা কাজ ঘটায় আমি বলি, তাহলে ওটাও কিন্তু কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্টই হবে। ওই সময় যদি আমি বলি একটা কাজ চলমান, তাহলে কি হবে? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট perfect কন্টিনিউ। continuous. This is the way actually we make advanced sentence structure, advanced discussion, and make the discussion or question more and more difficult. এই লেখাটা আমি ছোট করে লিখলাম, এটা আপনারা পরে টাইপ করে বড় করে নিয়ে নিয়ে লাগলে, ঠিক আছে? ধরতে পারছেন না ব্যাপারটা? সেটা বলেন তো আমাকে ভালো করে। জি দাদা। ধরতে পারছেন? এখন এইভাবে আপনাকে আমি যত অ্যাকশন দিই না কেন, আপনি জাস্ট চিন্তা করবেন এবং আপনি এটাকে অনুবাদ করবেন। তাহলে দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে। ঠিক আছে? কিরকম? ধরেন আপনাকে আমি উদাহরণস্বরূপ মনে করেন আপনার আমি একটা একটা বাক্য মনে করেন লিখতেছি, ভালো করে বুঝছেন। ঠিক আছে, কি লিখতেছি? ধরেন আমি বাংলায় লিখি। বাংলায় লিখতে হবে জিনিসটা। কি কোনো ঘামতেছো? হ্যাঁ, ব্যাট দিয়ে মেরে ফেলবে সমস্যাকে। ধরেন আপনি একটা বাক্য লিখতেছেন, কিরকম লিখতেছেন? আপনি মনে করেন লিখলেন যে আপনি মনে করেন লিখলেন যে 5 হুম আগস্ট, 5 আগস্টের, হুম 5 আগস্টের কিসের পর? আহ, ঘটনার পর ডক্টর ডক্টর হ্যাঁ ইউনুস, ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন। 5 আগস্টের ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের পালন করেন। এবার কি বলবো? এরপর থেকে
বিভিন্ন আহ, দাবি দাওয়া পূরণে, ঠিক আছে, কি হচ্ছে, ঢাকাকে কার্যত অচল করার চেষ্টা চলছে চলছে চলছে। ঠিক আছে, মনে করি আমি লিখলাম। এবার বললাম কিন্তু, কিন্তু কিন্তু 5 আগস্টের পূর্বে এসব দাবি দাওয়ার কোনো কিছুই কি ছিল না, বিদ্যমান, সরি, এসব দাবি দেওয়ার কোনো কিছুই তৎকালীন তৎকালীন আহ, সরকারের সামনে উপস্থাপন করা হয়নি। ধরেন আমি একটা বাক্য লিখলাম, এখন ধরেন আপনি অনুবাদ করতে গিয়ে মনে করেন যে আটকাই যাবেন, গাছে এই যে কিরে শালার কি হইলো, এটা কি, এর মধ্যে কি দিয়ে দিল, পান্তা পাতে গিয়ে কিছুই তো বুঝতেছি না। তাহলে আপনি প্রথমে দেখবেন যেখানে টাইম ফ্রেম আছে কিনা। যখনই আপনি ট্রান্সলেশন নিয়ে প্যারা খাইতেছেন, তখন আপনাকে সিকোয়েন্সিংটা দাঁড় করাতে হবে যে কোনটার লগে কোনটা মিলে। তাহলে এখানে আমরা একটা, দেখেন এটা আবার কোনো আমার নিজস্ব মতামত নেই, এটা একটা জাস্ট বর্তমান প্রেক্ষাপটে যা দেখতেছি তা দেখে কথাবার্তা বলতেছি, ঠিক আছে। কারণ কিছু কইতে গেলে এখন দেশে আসলে মানে কোনটা যে বৈষম্য বিরোধীর সাথে, আন্দোলনের সাথে খাপ খায় আর কোনটা খাপ খায় না, কোনটা মুক্তিযুদ্ধের চেতনা কোনটা মুক্তিযুদ্ধের চেতনা না, ঠিক আছে, এই নিয়ে হলো বিশাল একটা ঝামেলা। কারণ আমাদের দেশে হইলো আপনার মানে যে যার মতো ট্যাগ লাগায় দেয়, বুঝতে পারছেন। ওকে, এখন এখানে আমি জন্য কিন্তু নভেম্বর মাসের পর থেকে আর দেশীয় কোনো ইস্যুতে কথাবার্তা বলি নাই। পোস্ট করে বলেছিলাম যে আর লিখবো না কোনো কিছু, এরপর থেকে আর লিখি নাই, আর লিখবো না কোনোদিন। তো চলুক, চলছে গাড়ি যাত্রা বাড়ি, কোনো সমস্যা নাই। আমরা পড়ালেখা করি, ওটাই ভালো। এখন ধরেন আপনি অনুবাদ করবেন। এখন দেখেন আপনি এখানে একটা ডেট পাইছেন, সেটা কি পাইছেন, 5 আগস্ট পাইছেন। তো 5 আগস্ট যেহেতু পাইলেন, ঠিক আছে, তাহলে এখন আপনাকে চিন্তা করতে হবে 5 আগস্টের পূর্বে একটা ঘটনা আছে এখানে, ঠিক আছে। এটা একটু নিচে নিয়ে যাই ভালো হবে আমার জন্য, হ্যাঁ। তা আপনি এখানে দেখতেছেন যে 5 আগস্টের পূর্বে একটা ঘটনা ছিল, এই যে উপস্থাপন উপস্থাপন করা হয়নি, এটা একটা ঘটনা। আর 5ই আগস্টের ঘটনার পর তিনি কি করেন, আপনার দায়িত্ব গ্রহণ করেন, ঠিক আছে, দায়িত্ব গ্রহণ করেন। এরপরে কি হচ্ছে, অচল করার চেষ্টা হচ্ছে, হ্যাঁ, যে কি, অচল করার অচল করার চেষ্টা চলছে। এই দেখেন, ভালো করে ব্যাপারটা বুঝেন। এখন 3টা অ্যাকশন, একটা হচ্ছে কেউ দাবি তুলে নাই প্রথমে, তারপরে দায়িত্ব গ্রহণ করলো, তারপর অচল করার চেষ্টা করছে। 3টা অ্যাকশন হইলে একদম প্রথম অ্যাকশনটা কোন টেন্সে হইতে পারে বলেন তো বুদ্ধি করে। হ্যালো, পাস্ট ইনডেফিনিট প্রথমটা। এই এতক্ষণ ধরে রামায়ণ পড়ার করে এখন আপনি আবার সেই সীতার প্রথম বাড়িকে জিজ্ঞেস করলেন, তাহলে তো পারফেক্ট। পাস্ট পারফেক্ট আপনি প্রথমটা। জানেন যে অতীতকালে যদি 3টা কাজ ঘটে, সেক্ষেত্রে সবার আগেরটা কি হতে পারে, হয় পাস্ট পারফেক্ট হতে পারে, আর কন্টিনিউয়াস বুঝাইলে পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। এম আই রাইট? তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তাহলে সবার আগের অ্যাকশনটা কি হতে পারে ভাই, হয় পাস্ট পারফেক্ট হবে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট পারফেক্ট না হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 5ই আগস্টের পরে যে দায়িত্ব গ্রহণ করলো, এটা কি হতে পারে বলুন তো বুদ্ধি করে। পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট কেন হলো এটা রে ভাই? পাস্ট প্রথম সবার আগের অ্যাকশন যদি পাস্ট পারফেক্ট হয়, পরেরটা হতে পারে পাস্ট ইনডিফিনিট বা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস। দেখেন এই মুহূর্তে বলার পর যদি ভুল করে ফেলেন, তাহলে আসলে কিন্তু দিলে লাগে ব্যাপারটা, ঠিক আছে, খারাপ লাগে, তাই না। এরপর অচল করার চেষ্টাটা কি হতে পারে বলেন তো বুদ্ধি করে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস কই থেকে এলো, অদ্ভুত প্রশ্ন করেন। আমি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হোয়াট ইজ দিস, যিনি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছেন কেন, মানে ওই যে দেখছে চলছে, ওই চলছের দিকে তাকে আন্দাজে পারছে। আমি যে পড়ে এলাম, এই যে ভাই যিনি বলছেন রেসপন্ড করে, এতক্ষণ ধরে পড়াইলাম, আপনি দেখছেন বিষয়টা ভালো করে। হ্যালো,
স্যার একটু বলেন, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস চলছে দেখে বললেন, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলছি? রেসপন্স করেন, আপনি তো মারো মুনা পিটা মুনা, বলেন বুঝতে পারছেন কিনা? হ্যালো, কথা কয় না কিরে ভাই? জি স্যার স্যার। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না? সেটা আমি জানি না, আমি বলছি কোনটা কোনটা হইতে পারে, এটা হবে কোনটা সেটা আমি জানি না, ঠিক আছে? আগে আমি আমি বুঝি না আপনারা লাফালাফি করেন কেন। পড়বেন বাইনারি সিস্টেমে বাচ্চাদের মতো ABCDEFGH। আমি প্রশ্ন করছি অতীতকালে তিনটা কাজ ঘটলো, একটা আগে, তারপরে একটা, তারপরে একটা। তাহলে সবার স্যার 3 আগেরটা নাম্বারটা প্রেজেন্ট পারফেক্ট অথবা পারফেক্ট কথা কথা কন্টিনিউয়াস। বলি কথা বলি, তার কথা যখন বলতেছি কথা শেষ করে দিবেন, ঠিক আছে? তো অতীতকালে তিনটা কাজ, আগে পরে পরে। তো সবার আগেরটা কি হইতে পারে? পাস্ট পারফেক্ট হইতে পারে। যদি চলমান হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে। এটা গেল। এরপরে কি হইলো? তারপরটা কি হইতে পারে? পাস্ট ইনডিফিনিট হতে পারে, বা চলমান হলে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে এরপরটা কি হইতে পারে? প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, বা কি হতে পারে বলেন এবার? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউ। কন্টিনিউয়াস। সিম্পল একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের গ্রো করাইলাম, দেখেন এই আন্ডারস্ট্যান্ডিংটা ভুল করবেন না আপনারা যারা এখনো এই যে ইয়াচ্ছ ইয়াচ্ছ ইয়াচ্ছেন ছি ছ্যা ছৌ ছেও নিয়ে বসে আছেন, এগুলো ভুলে যান। ওগুলা দিয়ে আর জীবন চলবো না, অ্যাটলিস্ট আমার ক্লাসে চলবে না, ঠিক আছে? এখন আপনি জানেন যে এই তিনটা অ্যাকশন কোনটাকে আমি কোন ভাবে অনুবাদ করতে পারি। এবার আপনি চিন্তা করবেন যে কোনটাকে কোন ভাবে অনুবাদ করলে ভালো লাগে। যেমন উপস্থাপন করা হয় নাই, এটা কি চলমান প্রক্রিয়া বোঝাচ্ছে নাকি জাস্ট একটা অ্যাকশন বোঝাতেছে, বলেন তো বুদ্ধি করে? স্যার এটা অ্যাকশন। অ্যাকশন এটা একটা বোঝাচ্ছে। অ্যাকশন। এটা একটা তাহলে অ্যাকশন কি পাস্ট, বোঝাচ্ছে। তাহলে পাস্ট পারফেক্ট দিবেন না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিবেন, বলেন তো বুদ্ধি করে? পাস্ট পারফেক্ট দিবেন। পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট হবে এই এটা। ব্রেন হলো এরকম বাইনারি, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেটে দিলাম। এরপরে দায়িত্ব গ্রহণ করলো, এটা কি চলমান নাকি জাস্ট অ্যাকশন হইলো বললো? চলমান। দায়িত্ব গ্রহণ চলমান। চলমান, যে অ্যাকশন। উনি এক সপ্তাহ ধরে এখনো একটা করেছে। নিতেইছে নিতেইছে নিতেইছে, এবারটা কিরকম? এই কমন সেন্সটুকু থাকতে হবে, বলেন এটা কি? অ্যাকশন। প্রথমে অ্যাকশন একটু ভাইয়া। পাস্ট তাহলে অ্যাকশন। পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কেটে দিলাম। ইনডিফিনিট। এরপর থেকে আন্দোলন চলতেছে, এটা কি চলতেছে নাকি শেষ হয়েছে? এটা চলতেছে ভাইয়া। কন্টিনিউয়াস। চলতেছে। তাহলে কন্টিনিউ। এটা প্রেজেন্ট পারফেক্ট হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ লেখাপড়া। সবসময় লাফালাফি করবেন না, স্থির মস্তিষ্কে পড়াশোনা করবেন। দেখেন কত সুন্দর করে আমরা অ্যান্সার বের করে নিয়ে আসলাম। এখন আপনি আপনার মতো অনুবাদ করবেন। অনুবাদ করার পরে ওটাকে সুন্দর করতে হয় কিভাবে সেটা আমাদের পরে আলোচনা। আলোচনাকে বুঝতে পারছি কিভাবে করলাম? জি দাদা। জি ভাইয়া। তো পড়াশোনাটা করতে হবে খুবই স্ট্র্যাটেজিক ওয়েতে, ঠিক আছে? খুবই স্ট্র্যাটেজিক ওয়েতে পড়বেন। ভাই আমার জীবনে বহুত কাজ আছে, আমার সংসার দেখতে হইব, আমার পোলা আজকে আমার কোলে 2বার পায়খানা করছে, ওর ওইটার আবার কি করছি, মুচ্ছা টুচ্ছা এর পাশা টাসা মুচ্ছা টুচ্ছা দিয়ে আমি পড়তে বসছি, ঠিক আছে? দুই একটা গার্লফ্রেন্ড ছিল, ওগুলো এখন নাই, ওগুলা তো মনে করেন যে এখন বউ থাকলে তো আর গার্লফ্রেন্ড রাখা যাব না। তো এত দাদা আপনার কথা বোঝা যাচ্ছে না। আবার 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা অফিসও করতে হইব। তো এত কিছু করার পরে আমি যদি উল্টা পাল্টা পড়ি তাহলে আমার হইব, বলেন তো আপনারা? হ্যালো, দাদা আপনার কথা বুঝে না। বা বাজেট সমস্যা হইতে পারে, ঠিক আছে, নেটে হ্যালো, সমস্যা তো হইতেই পারে, ঠিক আছে না, একটু আপনারা হ্যালো, বুঝতে চেষ্টা করে নেবেন। হ্যালো। এই সবাই কি আমাকে শুনতেছেন? জি স্যার। দাদা শোনা যাচ্ছে এখন। এখন শোনা যায়। কি হয়েছে হঠাৎ শুনতেছে করে, দাও। নেটটা কি হইলো? এখন শুনতেছেন? জি জি দাদা। দাদা এখন তো শোনা যাচ্ছে। আচ্ছা, একটু দাঁড়ান তো। আমাদের কি হইলো, অনেক কাজ আছে। আমার এত কাজের মধ্যে আমি যদি উল্টা পাল্টা পড়ি তাহলে আমার হইব, বলেন আপনারা? কখনোই না। কখনোই না। পড়াশোনাটা হবে স্ট্র্যাটেজিক। এখন আপনারা করেন কি, আপনাকে লাফাবেন না। আমরা প্রথমে বেসিক স্ট্রাকচার শিখছি, বেসিক স্ট্রাকচার শিখে অ্যাডভান্স স্ট্রাকচারে গেছি, এখন আমরা টেন্সটাকেও গুছিয়ে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ আপনাকে তৈরি করা হচ্ছে, আর আপনার দায়িত্ব হলো স্টেপ বাই স্টেপ তৈরি হয়ে যাওয়া। তাহলে আজকের পর থেকে আপনাকে কেউ যদি দেখায় যে, "এই তুই এটা অনুবাদ কর",
আপনি অনুবাদ পারেন কিংবা না পারেন, প্রত্যেকটা বাক্য গুছিয়ে বলতে পারবেন না যে এটা কোন টেন্সে হওয়া উচিত? জি দাদা, সিকোয়েন্স শিখলে সিকোয়েন্স করবেন। এইবার আমরা একটা মজার গেম খেলবো আপনার সাথে। দেখেন, একটা ভয়ঙ্কর রকম মজার গেম খেলবো, ঠিক আছে? এই যে ধরেন এই তিনটা বাক্য আপনি লিখছেন, আপনি কিন্তু এখন জানেন যে 5ই আগস্টের ঘটনার পর ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করলো। এই প্রথম বাক্যটা কোন টেন্সে হবে একটু বলেন তো, ভদ্রলোকের মতো আপনারা দেখি পারেন কিনা। ইন্ডিপেন্ডেন্ট। পাস্ট ইনডিফিনিট। এরপর থেকে কি হচ্ছে, অচল করার চেষ্টা হচ্ছে, এটা কোন টেন্সে হবে বলেন তো একটু বুদ্ধি করে। দেন পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। যিনি কইছেন তার মানে উনি এখনো ক্লিয়ার না এটা। এবার 5 আগস্টের পূর্বে এরকম দাবিতে উপস্থাপন করা হয় নাই, এটা কি হবে? পাস্ট পারফেক্ট দাদা। পাস্ট পারফেক্ট। এটা দেখেন, বাক্য কোনটা কোন জায়গায় থাকুক আমাদের জন্য কিন্তু ইস্যু না, আমাদের ইস্যু হইলো সিকোয়েন্স ধরে কাজ করা। এখন ধরেন এই জায়গাটাতে এসে একটা ঝামেলা করছে, যিনি লেখক তিনি লিখছে যে কিন্তু ইউনুস, সরি আমি লিখলাম ইউনুস বলার দরকার নেই, আমি লিখলাম যে আহ, প্রধান, এরকম ভালো লাগে না। প্রধান উপদেষ্টা এ ব্যাপারে কোনো কি করেনি, কোনো কোনো কি দেয়নি, সম্মতি জ্ঞাপন করেনি, সম্মতি জ্ঞাপন করেনি। এবার বলুন এই বাক্যটা তাহলে আপনি 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 কিভাবে অনুবাদ করবেন? প্রেজেন্ট পারফেক্ট। এখন ধরেন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। অদ্ভুত কথা, আমি দাবি করতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এই একই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অনুমতি দেন না, এটা পাস্ট হয়ে যাবে কেন? ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি চিন্তা করেন। মনে করেন ঢাকায় আন্দোলন চলতেছে, কি নীতিত্বমূলক বিশ্ববিদ্যালয় করতে হবে। ওইখানে আদাবরে আন্দোলন চলতেছে, ধানমন্ডিকে আপনার ঢাকার পশ এলাকা ঘোষণা করতে হবে। ওইখান দিয়ে মনে করেন শাহবাগে আন্দোলন চলতেছে, যে টিএসসি কে সামনে ভাড়া দেওয়া হবে। ঠিক আছে, যে আপনার সময় নিয়ে নিয়ে আন্দোলন করতে পারবেন। তা আন্দোলন চলতেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একই সময়ে কোনটাতে উনি সম্মতি জ্ঞাপন করতেছেন না, তাহলে এটা কোন টেন্সে হওয়া উচিত বুদ্ধি করে বলতে হবে। প্রেজেন্ট তাহলে পারফেক্ট তো দাদা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউশন। আপনি যদি বলেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউশন মানে ইউনূস সরকারও কোনো বিষয়ে সম্মতি জ্ঞাপন করতেছে না, আর করেনি বললে প্রেজেন্ট পারফেক্ট। আপনি কোনটা দেবেন সেটা আপনি জানেন, কথার ঢং আপনি যেভাবে মন চায় সেভাবে এক্সপ্রেস করবেন। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ পড়ালেখা। তার মানে এই জায়গাটাতে এসে আমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট, বা আমি যদি বলি যে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যা লিখবো তাই রাইট হবে, কোনো ভুল নাই। বুঝতে পারছি আমরা সবাই? জি। পড়ালেখা করবেন, পড়ালেখা না করলে হবে না, কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু লেখাপড়া। কোনো অল্টারনেটিভ আছে? নাই দাদা। দেয়ার ইজ নো সাবস্টিটিউশন ফর লেখাপড়া, ঠিক আছে? আমি এখনো ঘরে বসে বসে পড়ি। ওই আমি জানি কি একটা ওয়ার্ড শিখলাম, বলেন তো, যারা কুত্তা ভালোবাসে তাকে ইংলিশে কি বলা হয়? হুম, পেট লাভার। পেট, পেট মানে কুত্তা। হুম, পেট মানে তো কুত্তা না, পেট মানে পোষা প্রাণী। ঠিক আছে, আমি তো উত্তর নিব না আপনার থেকে এটা, ঠিক না? এখন এসে ডগ লাভার। ভাই ডগ লাভার এই উত্তরটা যদি হইতো, আপনার কি মনে হয় আমি প্রশ্নটা করতাম আপনারা, বলেন তো নাইম ভাই? কখনোই এটা না। করতাম না, এটা কোনোভাবে করতাম না। আমরা জানি যেটা হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে, প্রশ্ন শুনে বুঝতে হবে উত্তরটা মনে হয় নিশ্চয় হবে। সাইনোফিল বলে। এই যে একজন মনে গুগল টুগল করে বার করছে, এটা কি সাইনোফিলিস্ট, ঠিক আছে? সাইনোফিলিস্ট মানে কুত্তা লাভার। তাহলে আপনি যেহেতু কুত্তা লাভার পারেন, তাহলে বলেন বিলাই লাভারকে কি বলা হয় ইংলিশে, দেখি পারেন কিনা। যদি আপনি গুগল না করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে পারবেন, ঠিক আছে? দেখছেন, আমি তো বুঝি জিনিসগুলো, তাই না? হ্যাঁ, বিলাই যিনি ভালোবাসেন ইংরেজি হচ্ছে অ্যালিউরোফাইল, মানে বিলাই যিনি ভালোবাসে, অ্যালিউরোফাইল, AILURO মনে হয়, PHIL, অ্যালিউরোফাইল, ঠিক আছে? তো এগুলো পড়তে হবে, তাই না? না পড়লে হবে? পড়াশোনাকে ভালোবাসতে হবে। তো পড়াশোনা ভালোবাসলে মজা,
আমি যে সব পারি তা না, আপনি যে সব পারেন তা না, কিন্তু আমার বয়স অনুপাতে যেটা পারা উচিত সেটা পেরে যেতে হবে, যেভাবে হোক, কোনো কিছু করার নাই। সো আমরা আহ, এই জায়গাতে এসে প্রেজেন্ট টেন্সও বুঝে গেলাম, তারপরে হচ্ছে পাস্ট টেন্সও বুঝে গেলাম, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই যে ডিরাইভেশনটা কোন জায়গা থেকে হয়েছে অতীতকালে সেটা আমরা বুঝে গেলাম। মোদ্দা কথা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো পাস্ট টেন্সই, কিন্তু তার ইম্প্যাক্টটা এখনো কি আছে, এক্সিস্ট করতেছে। আমরা সে বুঝতে পারছি ব্যাপারটা, না কোনো ডিবেট আছে এটা নিয়ে? আর জি দাদা। কোনো ডিবেট নাই, আচ্ছা। এখন দেখেন, আমরা আলোচনা করব হচ্ছে মেনলি কি নিয়ে, ফিউচার টেন্স নিয়ে। আচ্ছা, ফিউচার টেন্সে গেলে প্রথমে যে ঝামেলাটা আমাদের হয় সেটা কি আমি একটু ক্লিয়ার করি। দেখেন, ফিউচার ইনডেফিনিট টেন্স। আচ্ছা, আমি আগামীকাল বাড়ি যাব, এটার অনুবাদ কিভাবে বলুন তো, বুদ্ধি করে দিতে পারেন কিনা আপনারা? I will go to home আই tomorrow. উইল গো টু হোম টুমোরো। আচ্ছা, আই উইল গো টু হোম টুমোরো, আমি যা বলছেন আমি তাই লিখলাম, ঠিক আছে। আই উইল গো টু লিখলাম, সমস্যা নেই, টুমোরো। হ্যাঁ, এখন দেখেন, আমি তো আপনাকে বলছি যে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট মানে কি, তার টাইম কখনো ডেফিনিট থাকবে না, কিন্তু আপনি তো এখানে টাইমটা ডেফিনিট করে দিলেন, তাহলে জি এটা কিন্তু এরকম হওয়া উচিত, এরকম কিন্তু হওয়া উচিত না। সো মনে রাখবেন, ফিউচার টেন্সের একটা বড় ক্যারেক্টারিস্টিক্স হলো সে এই সময়টা মেনশন করলে হবে না, ঠিক আছে। আই উইল গো হোম হইতে পারে, আই উইল গো হোম টুমোরো এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ ইনডেফিনিট টেন্স মানেই তো টাইমিংটা ডেফিনিট হবে না। আর আপনি যদি নিজেই ডেফিনিট করে দেন তাহলে আর ইনডেফিনিট লিখতেছেন কেন? আমি কি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলাম আপনাদেরকে, বলেন তো? বুঝছি, কিন্তু আমাদের বইগুলোতে তো এইরকম দেওয়া। আমরা ইউজ করে যাচ্ছি, এক্স্যাক্টলি। সো আই উইল গো হোম এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন বলতে পারেন, শুন ভাই, তাহলে আগামীকাল বাড়ি যাবে, ইংলিশ কি হবে? টোফেল বলতেছে যদি আপনি ফিউচার টেন্সকে ডেফিনিট টাইমে দিয়ে দেন, তাহলে সেটাকে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। আই অ্যাম গোয়িং হোম গোয়িং টু টুমোরো। এই যে আপনি এখানে কি মডাল। করেছেন, আপনি কি করেছেন, আপনি এখানে সময়টা নির্দিষ্ট করে দিয়েছেন। নির্দিষ্ট করলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে শুন ভাই, আমি তো সেই হাফ প্যান্ট পরার সময় থেকে আই উইল গো হোম টুমোরো লেখা আসছে, তাহলে ভুল শিখছি। এটা আসলে ভুলও বলা যায় না, কারণ গ্রামার কোন স্ট্যাটিক বিষয় না যে এটা আমার আব্বাই বানায় হয়ে গেছে এখন সারা জীবন এমনি পড়তে হইব। কিন্তু যদি এমসিকিউ প্রশ্ন আসে সেক্ষেত্রে আই উইল গো হোম টুমোরো কিন্তু নিবে না, কারেক্ট নেবে কোনটা, আই এম গোয়িং হোম টুমোরো, কারণ সে চেক করবে যে আপনি এটা জানেন কিনা। ব্যাপারটা বুঝতে পারছেন কি বলছি? জি সো জি আপনার দাদা। অনুবাদটাও পুরোপুরি ভুল বলা যাবে না, আপনারটাও সঠিক, কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজে গেলে আই এম গোয়িং হোম টুমোরো বলে ভালো। এখন এই টুমোরো না বলে যদি নেক্সট মান্থ বলে সেক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস দিবেন, নেক্সট ইয়ার বললেও দিবেন, কোনো সমস্যা নেই, কারণ এখানে টাইমটা মেনশন করে ডেফিনিট করা হয়েছে, এগুলো বড় কথা, ঠিক আছে। বুঝতে পারছিলেন আসলে ব্যাপারটা? জি আচ্ছা, এখন ধরেন আমি যদি একটা বাক্য বলি যে আই উইল ডু ইট, বলেন এই বাক্যের মিনিং কি? আমি এটি করব। ভাই আমি এটা করবো, এটা তো আমরা সবাই জানি, আরো কিছু আছে দেখে জিজ্ঞেস করছি, তাই না? আপনি এরকম গতানুগতিক অ্যান্সার দিয়ে ফেলেন কেন ভাই, আপনার কি মনে আমি হয়? এটা আমি করতে পারি। এটা করব কিন্তু কখন করব সেটা ফিক্সড করে এই মেনশন তো করা নাই। তাসনোভা আপনার, তাই না? খুব সুন্দর একটা প্র্যাগমেটিক কথাবার্তা বলছেন যে আমি এটা করব, কিন্তু আপনি কেন এটা বললেন, কখন করবো জানি না, এটা কেন বললেন বলেন তো বুদ্ধি করে। সময়ের উল্লেখ নাই অত। কারণ দাদা এটা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ইনডেফিনিট, এখানে আমরা ডেফিনিট কিছু মেনশন করছি না। এক্স্যাক্টলি, তার মানে আপনি অনুসিদ্ধান্ত ধরতে পারছেন, এটা হলো লার্নিং। আপনি যখন একটা শিক্ষার অনুসিদ্ধান্ত বের করবেন, এটা হলো লার্নিং, যে হ্যাঁ আমি এই কাজটা করব, বাট দ্য টাইম ইজ আনসার্টেন। এইবার তাহলে বলেন, আই মে ডু ইট, এটার বাংলা কি বলেন? এটা হচ্ছে দাদা আমি করতেও পারি নাও করতে পারি, তার এরকম মানে কিছু এইবার বলতে। দেখেন আপনি ধরে ফেলছেন যে আই মে ডু ইট, মে মানে পসিবিলিটি। এখন টাইমটা তো পসিবিলিটিটা হতে পারে না, এখানে পসিবিলিটি হচ্ছে অ্যাকশনটা, কাজটা করতেও পারি নাও করতে পারি। তার মানে আই উইল ডু ইট এবং আই মে ডু ইট কখনোই একরকম মিনিং দেয় না।
তাদের মধ্যে পার্থক্য আছে। আই উইল ডু ইট মানে আই উইল ডু দ্য অ্যাকশন, দিস ইজ শিওর, বাট দ্য টাইম ইজ আনসার্টেন। আর আই মে ডু ইট, এখানে আমি কাজটা করবো কি করবো না এটাই আনসার্টেন। মজার বিষয় কি জানেন, এই দুইটা বাক্য যদি জিজ্ঞেস করা হয় এই আলোচনা না করে, আপনারা অনেকে এটা ভুল করতেন না বলেন তো? হুম, জি ভুল কিন্তু করতেন, ঠিক আছে। দাদা, আই মে ডু ইট, এটা কোন টেন্স হইব? এটা কোনটা হতে পারে আপনি ভাবেন, বসে বসে বলেন। তো এগুলো তো ফিউচারের মধ্যে পড়ে নাকি? মডেল যেগুলা ইউজ করা হয়। দেখেন, এখন আই মে ডু ইট, আপনি যদি এটা ধরতে না আই পারেন তাহলে আমাকে আবার যেতে হবে কোথায়, সেই টেন্সের প্রথম দিকে আলোচনা না করতে। দাদা, এই না দাদা, জায়গা আমি থেকে বলবো দেখে এসে এসে উইল যদি এবং শেলকে শুধু বলা হয় যে ফিউচার টেন্স হিসেবে। আই মে ডু ইট আর আই উইল ডু ইট কোনটা কোন টেন্স আমি আলোচনাটা করবো না। যদি করতে হয় তাহলে আমি বলবো যে আমি প্রথম থেকে আবার টেন্স পড়ায় আনবো, ঠিক আছে। এখন প্রথম থেকে পড়বেন, তাহলে আমি জি পড়াতে না, পারি। আপনি যদি বলেন যে আই উইল ডু ইট, আই মে ডু ইট এর পার্থক্য কি সেটা আমি আলোচনা করতে পারি, কিন্তু এটা জি কোন টেন্স সেটা আমি বলবো না, কারণ এটা পরে আনছি আপনাকে আমি। এবার বলুন আই উইল ডু ইট, আই মে ডু ইট, আজকে থেকে এটার পার্থক্য বলতে কারো ভুল হবে? জি না। ভুল হবে না, গুড। এখন আপনি অবশ্যই ভাবেন যে আই মে ডু ইট এটা কোন টেন্সে পড়ে, ঠিক আছে। এটা কোন টেন্সে পড়ে কেন বলতেছি, একটা কারণ আছে। কারণ আমি প্রথমে একটা জিনিস বলে আসছি যে টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করছি, রিয়েল এবং আনরিয়েল। আনরিয়েলে গেলে মডালস আলোচনা আসবে, আনরিয়েলে গেলে আমাদের ইয়ের আলোচনাগুলো আসবে। এই জন্য আমি বলছি এখন আলোচনা করবো না, ঠিক আছে। সো টপিকের বাইরে থেকে প্রশ্ন করেন না, টপিকের বাইরে প্রশ্ন মে করেন। ডু ইট দাদা, এটা আনরিয়াল। আপনি হচ্ছে ফার্স্ট ক্লাসে এটা মেনশন করছিলেন যে ওটা রিয়েল কোনো মিনিং জানাবে না। হুম, এটা আমরা যখন মডাল ক্লাসে যাব, মে মাইট মাইট হ্যাভ এ ক্লাস পড়বো, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আগে বলুন পার্থক্য বুঝতে পারছেন কিনা। হ্যাঁ দাদা। বুঝতে পারছেন, গুড। আচ্ছা, তাহলে ফিউচার ইনডিফিনিট বুঝলাম, আমাদের রাইটিং এর জন্য যা দরকার তা বুঝলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এখন ধরেন ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে জিনিসগুলা, এই আলোচনাগুলো আমাদের আলোচনা লাগে না। কেন লাগে না আমি সত্যি কথা বলি, কারণ হচ্ছে আপনি পাস্টের যে সিকোয়েন্সটা বুঝছেন ওই সেম সিকোয়েন্সটা দিয়েই আপনি ফিউচারটা চালাতে পারবেন। ভবিষ্যৎকালে দেখেন, আপনি এখন মুখে মুখে পারবেন যদি আপনি আসলেই পড়ে থাকেন। আমি যদি বলি ভবিষ্যৎকালে দুইটা কাজ ঘটবে, একই সময় দুইটা কাজ ঘটবে, তাহলে দুইটাই কোন টেন্স হয় বলুন তো বুদ্ধি করে, বলেন। ফিউচার ইনডিফিনিট। দাদা ফিউচার ইনডিফিনিট হবে। দুইটাই ফিউচার ইনডিফিনিট হবে। আমি যদি বলি ভবিষ্যৎকালে দুইটা কাজ ঘটবে, একটা ঘটবে ওই একই সময় আর একটা চলমান থাকবে, তাহলে কোনটা কোন টেন্সে হবে? ফিউচার কন্টিনিউয়াস, একটা ফিউচার ইনডিফিনিট। এই যে হয়ে গেল, দেখেন। আমি যদি বলি ভবিষ্যৎকালে দুইটা কাজ ঘটবে, একটা আগে একটা পরে, তাহলে কোনটা কোন টেন্সে হবে? প্রথমটা ফিউচার পারফেক্ট, পরেরটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, তো প্রেজেন্ট ইনডিফিনিট যে বলবো। আপনি বুঝে গেছেন, দেখছেন, ধরে ফেলছেন কিন্তু। এখন তার মানে কি ওই আগের সিকোয়েন্স মেনেই এগুলো সব হইতে পারে, তাহলে কি পড়ার দরকার আছে আমাদের আর? জি না। দরকার নেই, দেখছেন, এটা পড়ালেখার মজা। আপনার যখন ফাউন্ডেশন স্ট্রং হয়ে যাবে তখন দেখবেন ধুমধাম করে আগায় যাবেন। আর শুরুতেই ধুমধাম আগানোর চেষ্টা করবেন, আপনি কট খেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই জায়গাতে এসে একটা ঝামেলা আছে। এটা আমরা যদি কোনো স্যাটের গ্রামার বই নিয়ে বসি তখন আমরা দেখাবো, আমাদের এই মুহূর্তে এটার কোনো প্রয়োজন লাগতেছে না, এইটুকুই পড়লে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি আজকে কি পড়ে ফেললাম, আজকে কিন্তু আমরা মোটামুটি এই টেন্সের আলোচনাটা শেষ করলাম, মানে রিয়েল টেন্সের যে আলোচনা। এম আই রাইট অর রং, টেল মি। ইয়া, জি। ইউ রাইট। আমরা রাইট, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা রাইট হইছি। এখন এই আলোচনাতে আমরা শেষ করলাম কি, এই আলোচনাতে গিয়ে মেইনলি আমরা শেষ করলাম রিয়েল টেন্স। আমি কি ঠিক বলতে পারছি না ভুল বললাম বলেন? জি। ঠিক বলছি। এবার আমরা তাহলে শিখবোটা কি, এবার আমরা যাব হচ্ছে আনরিয়েল টেন্সের হিসেবে, ঠিক আছে। তবে শুনেন, এগুলা কিন্তু বাইরে গিয়ে আপনি কারোর সাথে আলোচনা করে লাভ হবে না। কারণ কি, প্রথাগত বইগুলোতে আপনি এগুলা পাবেন না কোনো কিছু। অনেকে বলবে যে তুমি যার কাছে পড়ছো সে নিজেও পাগল, তোমার বানাইছে পাগল, ঠিক আছে, মিলবে না কোথাও। এটা সত্যি সেটা সত্যি, না যেটা সত্যি সেটা সত্যি, আমি আর মিথ্যা কথা বলবো না আপনাকে কখনোই, ঠিক আছে। কারণ আমার এই জিনিসগুলো অনেকের সাথে মিলে না, কিন্তু কারেক্ট দাদা।
আমি রাইটিংটা আমার মতো করে মজা শিখছি লাগছে এইভাবে, একটা কথা বলতে। আমি এটাকে আপনাকে এইভাবেই শিখাবো, কারণ আমি এইভাবেই পড়ছি, ঠিক আছে? এখন আমরা রিয়েল টেন্স সম্পর্কে জানি, তো আমাদের দায়িত্ব হবে যখনই কোনো স্টেটমেন্ট দিচ্ছে তখনই জিনিসটা কি রিয়েল নাকি আনরিয়েল এই জিনিসটা বুঝতে হবে। যেমন ধর আমি যদি বলি আমি ভাত খাইছি, এটা কি রিয়েল নাকি আনরিয়েল? রিয়েল। 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 আমি যদি বলি আমি ভাত খাই না, এটা কি রিয়েল না আনরিয়েল? রিয়েল। রিয়েল। এটাও কিন্তু রিয়েল। এটা যদি আনরিয়েল মনে করে থাকেন তাহলে নিজের কারণে নিজেকে থাপ্পড় দিবেন যে কেন এটা আনরিয়েল মনে হলো। এটা নেগেটিভ স্টেটমেন্ট, সেটা ঠিক আছে, কিন্তু আনরিয়েল তো না, এম আই রাইট? জি। এখন ধরেন আমি আপনারে বললাম আমি ভাতটা খাইলেও পারতাম, এইটা কি রিয়েল না আনরিয়েল বলেন? আনরিয়েল। এটা কিন্তু আনরিয়েল। আনরিয়েল, ঠিক আছে? তুমি এই কাজটা চাইলেই করতে পারতা, রিয়েল না আনরিয়েল বলেন তো বুদ্ধি করে? আনরিয়েল। আনরিয়েল। এটা কিন্তু আনরিয়েল। সো প্রথমেই একটা, যখনই টেন্সের ঝামেলায় পড়ে যাব তখনই প্রথমেই আমরা দেখব যে স্টেটমেন্টটা কি রিয়েল নাকি আনরিয়েল, নেগেটিভ না পজিটিভ সেটাই শোনা। রিয়েল হলে রিয়েল টেন্সের নর্মাল নিয়মে চলে যাবে, আনরিয়েল হলে আনরিয়েল হয়ে যাবে। যেই কারণে আমি একটু আগে যে বাংলা বাক্যটা লিখছিলাম না, এখানে কিন্তু আনরিয়েল কিছু লিখি নাই। যে দায়িত্ব গ্রহণ করছে, ঠিক অচল করার চেষ্টা চলতেছে, আগে কেউ উপস্থাপন করে নাই, সম্মতি জ্ঞাপন করে নাই। তো এখানে কিন্তু আমি বলি নাই যে ইউনূস সরকার চাইলেও সম্মতি চাইলে হয়তো বা সম্মতি জ্ঞাপন করলেও করতে পারতো, আমি এরকম কিছু বলছি আপনাকে? জি না। বলি নাই। সো এইভাবে পড়তে হবে, গুছিয়ে নিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে, এখন আমরা রিয়েল সেন্স থেকে সরে গিয়ে আমরা চলে আসবো আনরিয়েল সেন্সে। এই আনরিয়েল টেন্সের একটা মজার ক্যারেক্টারিস্টিক্স কি জানেন? রিয়েল টেন্সে টেন্স যেভাবে চলে, আনরিয়েল টেন্সে টেন্স সেভাবে চলে না। আনরিয়েল টেন্সে পুরো ব্যাপারটাই একটা ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে? কিরকম আমরা একটু বুঝবো, সমস্যা নেই। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে, আনরিয়েল টেন্সের প্রথমে আমাদের লাগে কি বলেন তো বুদ্ধি করে? মডাল ভার্বস। আমাদের লাগে হচ্ছে গিয়ে কি মডাল ভার্বস লাগে, গুড। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে মডাল ভার্বের জন্য হচ্ছে আপনার এটা ইউজ করতে হয়, ঠিক আছে? আর একটা হচ্ছে কি, আর কি হইতে পারে বলেন তো দেখি, বুদ্ধি করে দেখি পারেন কিনা, পারবেন বলেন? কন্ডিশনাল। কন্ডিশনাল, এটা আমি ক্লাসে কিন্তু বলছিলাম, তাই না? তাহলে আমাদের জানতে হবে যে মডাল ভার্ব, কন্ডিশনাল, এই 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 উঠতেছে না, দেখো দেখো উর্মি দেখো, মডাল ভার্ব কন্ডিশনাল এই জিনিসগুলোতে আমরা এখন দেখব, ঠিক আছে? তো মডাল ভার্ব নিয়ে যেহেতু কথা আসছে, আমরা একটা আলোচনা শুরু করে দেখি পারি কিনা, চলেন। হ্যাঁ, ধরেন আমি বললাম ক্যান, কুড, উড হ্যাভ। এটা যারা আমার আগের স্টুডেন্ট তারা বলবেন না, যারা নতুন স্টুডেন্ট তারা বলবেন। এই তিনটা মডেলের দিয়ে যে বাক্য লিখি, ধরেন আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই কুড ডু ইট, আমি এটা করতে পারি। আই কুড হ্যাভ ডান ইট, আমি এটা করতে পারি। এইবার বললে তিনটা বাক্যের মিনিং এর পার্থক্য কি? আমি এটা করতে পারি, আমি এটা করতে পারতাম, আমি এটা কোন মানে চাইলেও করতে পারতাম, এরকম একটা রাখছেন কিছু। না প্যাচ 3 নম্বরে গিয়ে উল্টা পাল্টা হয়ে গেছেন না? এই বেশিরভাগ জি স্যার। পোলাপানি এই 3 নম্বরটায় উল্টা পাল্টা যায়, ঠিক আছে? এটা মজার একটা বিষয় জানেন, ব্যাপারটা হচ্ছে। ক্লাস করা উচিত ছিল। হ্যাঁ, আরো কিছু বলেন, আরো কিছু বলেন। তো তো শুড হ্যাভ। আমি কাজটি করতে পারতাম কিন্তু কাজটি করিনি বোঝা যাচ্ছে। নেগেটিভ মিনিং দিচ্ছে না 3 নাম্বারটা? ওটা যা মন চায় তাই বলেন, আমি সবগুলোই আপনার উত্তর দেওয়ার আগে না করে দিলাম, ঠিক আছে? সবগুলোই ভুল, ওকে? দেখেন, এটা একটা মজার একটা বিষয়, এখানে আপনাকে ইনসাল্ট করতেছি ভাইবেন না। মজার বিষয় কি জানেন, বাংলাদেশের আমার মনে হয় যে 99.99% পোলাপাইনি ইন্টারমিডিয়েট পাস করছে যারা, ঠিক আছে, 99.99% পোলাপাইন এই তিনটা বাক্যের সঠিক মিনিং দিতে ব্যর্থ হবে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন তো? ঠিক আচ্ছা বলছেন দাদা, ঠিক বলছি না? কিছু পোংটা পোলাপান দাদা আছে যারা কিনা এগুলো নিয়ে কাজ করবে, আবিষ্কার করবে যে এটার মিনিংটা এরকম হইতে পারে, এটার মিনিংটা ওইরকম হইতে পারে। যেমন আমি যখন এই যে পড়তাম, আপনার কি বলে সায়েন্সে পড়তাম, আমার ম্যাট্রিক সায়েন্সে ছিল, কিন্তু আমি খুব ভগবানের অশেষ কৃপাতে আমি বিজ্ঞান জিনিসটা খুব আগ্রহ নিয়ে পড়ছি। আমি সবসময় বলি যে আমি ম্যাট্রিকে পড়াশোনা করি নাই, মানে আমার যে ভালোবাসার জায়গাটা আমি পাইনি আর খুঁজে। তারপরে গিয়ে এই যে ম্যাথ ট্যাথ নিয়ে পড়ে রয়েছি, সবসময় ইংলিশ নিয়ে পড়ে রয়েছি, ঠিক আছে?
যে বিজ্ঞানটা আমি পড়ি নাই, কেন পড়তে পারি না আমি বলি আপনাকে। দেখেন, ধরেন আপনার যদি বলা হয় যে পানির সংকেত কি, আপনি বলেন তো বুদ্ধি করে। H2O এইচ H2O টু আমি আমার স্যারের একটা প্রশ্ন করছিলাম যে স্যার, এই যে আপনি পানির সংকেত বলতেছেন H2O, এটা কেন H2O হবে? এটা তো এমন হতে পারতো যে স্যার, এটা মনে করেন যে কি বলে আপনার, ধরেন যে, একটু দাঁড়ান, হ্যাঁ একটু দাঁড়ান ভাই, আমি একটা জিনিস দেখি, একটু দাঁড়ান, হ্যাঁ একটু, কি হয়েছে এটার মধ্যে আবার, এই যে H2O। এখন আমার প্রশ্ন হলো যে স্যার, আপনি এটা H2O লিখছেন ভালো কথা, এটা তো এমনও তো হইতে পারতো যে স্যার এটা H2O2, এটা আপনি না কইয়া কেন পানির সংকেতটা H2O হইল? এটা আমার একটা বহুত বড় প্রশ্ন ছিল, বহু আগের থেকে আমার এই প্রশ্ন, ঠিক আছে, যে যে সালফিউরিক অ্যাসিডের সংকেত কি, H2SO। ফোর এখন আমার প্রশ্ন হইল যে স্যার, সালফিউরিক অ্যাসিডের সংকেতটা কেন H2SO4 হইলো? H3SO4 হইতে পারতো, H2SO5 হইতে পারতো, অনেক কিছুই তো হইতে পারতো, তাই না? এখন কট খাইছি কোন জায়গায়, স্যারের জন্য প্রশ্ন করছি, উত্তর পাইতাম না। মেজাজটা গরম হইতো, কি রে ভাই, উত্তর পাই না কি লিগা। এখন মনে করেন যে অনেক পোলাপানের মধ্যে প্রশ্ন করতাম, স্যার হয়তো আগ্রহ না পায়, আমার উত্তর দেয় নাই, ঠিক আছে। তবে আই আই গিভ থ্যাঙ্কস টু মাই স্যার, কারণ ওই উত্তরটা না পাওয়াটা আমার ভিতরের মধ্যে ইচ্ছাটাকে গ্রো করছে। তখন আমি কি করলাম, পর্যায় সারণীতে যে 109টা মৌল ছিল না, আমি তখন স্টাডি করে দেখলাম যে ম্যাট্রিকের যে কেমিস্ট্রি বই, হ্যাঁ ম্যাট্রিকের কেমিস্ট্রি বইয়ে পর্যায় সারণীর প্রথম যে 20টা মৌলিক পদার্থ আছে, ওই 20টা মৌলিক পদার্থ নিয়ে মেইনলি আলোচনা করা আছে। এই 20টা মৌলিক পদার্থের যদি ইলেকট্রন বিন্যাস কেউ বুঝে যায়, তাহলে এই ব্যক্তি ক্লাস 9-10-এর যত কেমিক্যাল রিয়েকশন আছে সবকিছুকে সে এক্সপ্লেইন করতে পারবে। কারণটা কি? কারণটা হলো, এখানে সায়েন্সের কে কে আছেন একটু বলেন, দু একজন প্লিজ। আমি আছি দাদা। এই যে শারমিন, কি দাদা শাহিনা মিতু আপু আছেন, হ্যাঁ আপনি রেসপন্স করেন কথা ভুল হইলে, ঠিক আছে। তা আমরা কি, আমি যখন আমি তো চিন্তা করে দেখলাম কি, যে এ, আমি যদি একটা মৌলের আপনার ইলেকট্রনের সংখ্যা জানতে পারি পারমাণবিক ভর থেকে, তাহলে আমি বলতে পারবো যে এই মৌলের ইলেকট্রন বিন্যাসটা কি। ইলেকট্রন বিন্যাস থাকলে আমি বলতে পারবো তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। কারণ কি, পদার্থের ক্যারেক্টারিস্টিক্স হলো সে তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রনকে এনে অষ্টক পূর্ণ করতে চায়। এখন আপনার ধরেন শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? আপনার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে মনে করেন 5টা। তাহলে আপনি কি করতে পারেন? আপনি 3টা ইলেকট্রন তিনটা নিয়ে নিয়ে অষ্টক পূর্ণ করতে পারেন, অথবা 5টা ইলেকট্রন দিয়ে দিতে পারেন। তাহলে নর্মালি 5টা ইলেকট্রন দেওয়ার থেকে 3টে ইলেকট্রন নেওয়া কঠিন, যে কারণে সে কি করে 3টে ইলেকট্রন নিয়ে নেয়, অর্থাৎ সে নেগেটিভ আয়ন ক্রিয়েট করে। আর অনেকে আছে মনে করেন তার শেষ কক্ষপথে একটা আছে, তাহলে এখানে 8টা পূর্ণ করতে গেলে 7টা আনতে হবে। তো 7টা না এনে সে একটাই ত্যাগ করে দেবে, দিয়ে দিলাম যা। তাই সে নেগেটিভ আয়ন তৈরি করে, যেটাকে আমরা অ্যানায়ন আর ক্যাটায়ন বলি। তো শেষ কক্ষপথের দিকে তাকাতে পারলেই আমরা বুঝতে পারতেছি যে সে কোন ধরনের মৌলের সাথে বিক্রিয়া করবে, এবং ওই বিক্রিয়াতে সে কি ধরনের ইলেকট্রন পার্টিসিপেট করতে পারে বা শেয়ার করতে পারে। তো ওইটা দেখার মধ্যে কি রে ভাই, আমার তো পুরো 19-এর কেমিস্ট্রি বইয়ের সমস্ত রিয়েকশন ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আমি তো মনে করেন পুরো সুপার ডুপার হিট আমার স্কুলে। এই শারমিনা মিতু আপু বলেন, ঠিক বলছি না ভুল বললাম কথাগুলো? ঠিক বলছেন দাদা। এই আপনার নাম শারমিনা মিতু? আমিও দাদা সায়েন্সে সেজন্য বলছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাই আমি কথা ঠিক বলছি না ভাই, বলেন তো বুদ্ধি করে, হ্যাঁ। হ্যাঁ ভাই, ঠিক কথা তো। আমি কিন্তু ভুল বলছি, এ দেখেন সেই 2005 সালে পড়ছি, পড়া শেষ করছি ইন সায়েন্স, এখনো। আসলে ভাই দাদা মেট্রিকে যা করছি ওটা অনেক ভালো করে বুঝে বুঝে হ্যাঁ, বসছিলাম। 21 বছর পরে এসে মনে করতে পারি, দেখছেন ভগবান আশীর্বাদে। তাহলে আই এম হ্যাপি উইথ দিস। তো আমার মনে প্রশ্নগুলো আসতো যে আচ্ছা এটা কেন এমন হয়েছে, ঠিক আছে। মানে আমি ছোটবেলায় প্রশ্ন করতাম যে ভাই, যে আমার যে ম্যাথ পড়াইতো যে স্যার, এই যে আমরা বলে যে পৃথিবীর ব্যাসার্ধ বলে মনে করেন 5 কিলোমিটার, স্যার এটা কি কোনোদিন পসিবল হয়েছে যে একটা মানুষ পৃথিবীর বাইরে দাঁড়ায় দেখছে পৃথিবীটা গোল, তারপরে এই পাশ থেকে ওই পাশে নিয়ে হে এটার ব্যাস মাপছে, ব্যাসে 2 দিয়ে ভাগ দিয়া পৃথিবীর ব্যাসার্ধ পাইছে? এই প্রশ্ন আমার তখন আসতো, ঠিক আছে। এখন উত্তর তো পেতাম না, মানে প্রশ্নটা খুব অদ্ভুত, চিন্তা করে দেখেন, উত্তর তো পাইতাম না, উত্তর পার করতে হবে কেমনে, ঠিক আছে। এরপর যখন আমাদের স্যার যখন আপনার পড়াইতো কি বলে যে
ত্রিগোণমিতি পড়াইতো, তখন আমি কইতাম যে স্যার এই সাইন থিতা কস থিতা ট্যান থিতা ইয়া পড়ে আমার লাভটা কি? স্যার কয় পড়তে পড়তে শিখবি। এবং পড়তে পড়তে আমি তখন শিখলাম যে অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানরা হাউ ডিড দে ডেলভ ইনটু দ্য ম্যাটার, কত সুন্দর করে তারা এটা আপনার এক্সপ্লেইন করে গেছে। যে পিথাগোরাস উপপাদ্য আমি চিন্তা পড়তে পড়তে শিখছি, ওয়াও সো বিউটিফুল, এটা সো বিউটিফুল, সো নাইস, দ্যাটস লুকিং লাইক এ ওয়াও, ওইরকম, বুঝতে পারছেন? তো আমরা এটা বলি যে পড়াশোনার প্রতি তার ডিপার সাইকোলজি ডেভেলপ করার চেষ্টা করবেন, দেখবেন যে পড়াশোনাটাও আগ্রহ মানে আগ্রহ ক্রিয়েট করবে আপনাকে, এবং পাশাপাশি আপনার ওই হবে কি বলে যে কম পড়ে। দাদা বীজগণিত রিয়েল লাইফে কোন কাজে লাগে? বীজগণিত বীজগণিত রিয়েল দাদা লাইফের কোন এটা কাজটায় না লাগতেছে আপনি আমার এটা কোন আগে, যে লাগতাছে না কোন জায়গায় আপনার কাছে মনে হয়, যেহেতু আপনি বলছেন। রাস্তার ব্যাংকিং কোন হুম। রাস্তায় আমরা যে টার্নিং পয়েন্ট যেটা নিই, ওই মোড়টা নেওয়ার জন্য ব্যাংকিং কোণের জন্য তো আমাদের ত্রিকোণমিতি লাগে। বীজগণিতের কথা বলছি দাদা আমি। না না আমি বীজগণিত হচ্ছে ক্যাডার হইতে লাগে। কি হইতে লাগে? বীজগণিত হচ্ছে বিশুদ্ধ ম্যাথমেটিক্স, যদি বুঝতে মানে বিশুদ্ধ ম্যাথমেটিক্স মানে হচ্ছে কিরকম, মানে ম্যাথমেটিক্সের কোরে গিয়ে ম্যাথমেটিক্সকে বুঝতে পারা, ওইটার জন্য বীজগণিতের প্রয়োজন হবে। আর ম্যাথমেটিক্স বুঝতে গেলে আপনাকে ওই আপনার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি তখন অটোমেটিক ধরতে পারবেন, ঠিক আছে? ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, মনে করেন, ঠিক আছে? ধরেন এটা হ্যাঁ, আমরা আলোচনা অনুযায়ী চলে যাচ্ছে, আমাদের ইংলিশে ফিরে আসি, আলোচনা লাভ নাই, ঠিক আছে? আমরা আসলাম কার গেছি কই এখন না ধরেন। দাদা বলেন না। না না আমরা না পড়াশোনা দাদা, ইংলিশে চলুন দাদা। ইংলিশ পড়ি, ঠিক আছে? তো এখন ধরেন এই আই ক্যান ডু ইট, আই কুড ডু ইট, আই কুড হ্যাভ ডান ইট, আপনার ঘরে কোনো ছোট ভাই বাজার থাকলে ওরও দিবেন, দিয়ে বলবেন এই তুই তো ম্যাট্রিকে এ প্লাস পাইছস, ইংলিশে ডি গ্রেড পাও, এক লোক আমার কইছে যে এই তিনটা মিনিং তুই কইতে পারবি না, মজা লইবেন ওর লগে, ঠিক আছে? এটা মজা লওয়ার মতো একটা জিনিস। এখন যদি কোনো স্টুডেন্ট এই আই ক্যান ডু ইট, আই কুড ডু ইট, আই কুড হ্যাভ ডান ইট এটা ধরতে পারতো, তাহলে তার জীবন থেকে একটা বিশাল বড় মুখস্থ বিদ্যার ভার কমে যেত। সেটা আমরা ক্লিয়ার করবো, দেখেন কিরকম। প্রথমে মনে রাখবেন ক্যানের একটা বড় মিনিং হলো ক্যাপাসিটি। মোবাইল বন্ধ করে কাজের কাজ করো। দাদা আপনার কি ডি গ্রেড ছিল এসএসসি? অবশ্যই আমার ডি গ্রেড আছে ম্যাট্রিকে ইংলিশে। আমার হ্যাঁ, ডি গ্রেড তো ব্রিলিয়েন্ট একটা রেজাল্ট, জানেন? প্রথমে আমরা কি শিখবো, ক্যানের মিনিং কি বলেন তো বুদ্ধি করে সবাই একটু। ক্যাপাসিটি। করতে ক্যাপাসিটি। পারা। ক্যাপাসিটি। তো আমি যদি বলি ইউ ক্যান ডু ইট, এর মিনিং হচ্ছে মনে রাখবেন যে আমি বলতেছি তোমার এটা করার ক্যাপাসিটি আছে, ইউ ক্যান ডু ইট। বুঝতে পারছেন কি বলছি? জি। তাহলে মনে রাখবো ক্যান মানে হলো কি ক্যাপাসিটি, ঠিক আছে? যেমন ধরেন একটা সিম্পল জিনিস বলি, মে মানে কি? মে মানে হচ্ছে গিয়ে কি পসিবিলিটি। পসিবিলিটি। সিভিলিটি। যেমন আমি যদি বলি আই মে ডু ইট, আমি হয়তো বা এটা করবো, পসিবিলিটি। কিন্তু আই ক্যান ডু ইট মানে আমি এটা করতে পারি। ব্যাপারটা বুঝতে পারছেন? জি দাদা। আচ্ছা, এখন ধরেন আপনার গার্লফ্রেন্ড আপনারে বলল যে সুমন, আহ, আমাকে একটু হেল্প করো না, তুমি কি এই ব্যাপারে আমাকে হেল্প করতে পারবা? আপনি আপনার গার্লফ্রেন্ডে কি বলবেন, ইয়েস আই ক্যান ডু ইট নাকি ইয়েস আই মে ডু ইট, কোনটা? আগে শুনবো দাদা, হেল্প তারপর। হ্যাঁ, ইফ ইউ রিয়েলি লাভ হার আপনি কিন্তু বলবেন যে আই ক্যান ডু ইট, ঠিক আছে? ক্যান্ডিডেট। কারণ আপনি বোঝাতে চাচ্ছেন, আপনি জোর দিতে চাচ্ছেন, তাহলে মেয়ে কি জোর দিচ্ছে না ক্যান জোর দিচ্ছে বলেন তো? ক্যান। এবং ক্যান একই সাথে আপনার ঘাড়ে এটা চাপাই দিতেছে, আই ক্যান ডু ইট বলছেন মানে আপনার এটা করার ক্যাপাসিটি আছে। এই আলোচনাটা খুব মজার, আমরা হয়তো আজকে পুরোপুরি পারবো না, নেক্সট ক্লাসে গেলে পারবো। তো প্রথমেই শিখবো ক্যান মানে ক্যাপাসিটি, সোজা কথা শেষ। এখন আই ক্যান ডু ইট মানে কি, খাঁটি বাংলায় আমি এটি করতে পারি। আরো সহজ করে বললে ক্যাপাসিটি আছে। মনে থাকবে না ভুলে যাব? জি স্যার। মজার বিষয় হচ্ছে আই কুড ডু ইট এর অর্থ কি জানেন? আমি এটি করতে করতে পারতাম। পারতাম। একইভাবে আই কুড হ্যাভ ডান ইট মানে আমি এটি করতে পারতাম। এখন প্রশ্ন আছে আমার, ওই তো মুখের মধ্যে মশা ঢুকে গেল পড়ানোর সময়। এখন একটা প্রশ্ন আছে, এখানে প্রশ্নটা কোথায়? যদি আই কুড ডু ইট আর আই কুড হ্যাভ ডান ইট দুইটাই যদি আমি এটি করতে পারতাম বলে, তাহলে আমি একটা কুড ডু ইট একটা কুড হ্যাভ ডান ইট কেন লিখলাম? এইটার আলোচনাটা আমাদের বুঝতে হবে, এটা বুঝতে পারলে মডেল ক্লিয়ার হবে। প্রথমেই বুঝেন আমি এটা করতে পারতাম এই কথার অর্থ কি।
প্রথমত ক্যান একটা কুড সময় আমি এটা করতাম। কুড হ্যাভ যেটা আমরা বলি এটা মানে ক্যাপাসিটি, মানে আমি এটা করতে পারতাম মানে এটা আমার করার ক্যাপাসিটি ছিল, কিন্তু করছি না করিনি বলুন তো বুদ্ধি করে? করি নাই। কিন্তু করি, ওটা করছি আর কিন্তু করিনি। ইভেন হুম, দ্বিতীয়টাও কিন্তু করিনি বোঝাচ্ছে। এখন ঝামেলা আছে কিন্তু। তার মানে আই কুড ডু ইট মানে আমি কাজটা করতে পারতাম মানে করার ক্যাপাসিটি ছিল কিন্তু করা হয় নাই। আর আই কুড হ্যাভ ডান ইট মানে আমি কাজটা করতে পারতাম করার ক্যাপাসিটি ছিল কিন্তু করা হয় নাই। এই কথা পর্যন্ত কারো কোনো ডিবেট আছে না? বুঝতে পারছেন বলেন? এটুকু পর্যন্ত বুঝলাম দাদা। এইটুকু বুঝতে পারলেই হবে, ঠিক আছে। এখন আমরা কি করব দেখেন, একটু দাঁড়ান, আমি এটাকে কেটে এটাকে উপরে নিয়ে যাই, হ্যাঁ। আমরা আলোচনাটা যেহেতু ওই দিক থেকে করতেছি না। এখন প্রশ্ন হলো, তাহলে কেন কুড ডু ইট আর কুড হ্যাভ ডান ইট? কোনো কিছুই প্রশ্ন, কোনো কিছু না, মেন ব্যাপারটা হলো ইম্প্যাক্ট। মনে রাখবেন ইংলিশ চলতেছে ইম্প্যাক্টের উপর ভিত্তি করে। ইম্প্যাক্ট ক্লিয়ার মানে আপনার সব ক্লিয়ার। এক জিনিস আপনার ইংলিশ কোপা সামসু করে দিব, ঠিক আছে। আমি এটা করতে পারতাম কিন্তু করি নাই। মজার বিষয় কি জানেন? এই যে ব্র্যাকেট দিয়ে লিখলাম ইম্প্যাক্ট বর্তমানে, ঠিক আছে। আর যদি বলি আই কুড হ্যাভ ডান ইট কিন্তু করি নাই, এটার মিনিং কি জানেন? এটার মিনিং হলো এই দাঁড়ান 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 প্যাচ লাগাই দিচ্ছি একটা। কি হলো এটা? দাঁড়ান তো ভাই, সরি। এই যে ইম্প্যাক্ট অতীতে, দাঁড়ান, ভুল করছি একটা, একটু দাঁড়াও একটু দাঁড়াও। এরে কি হইলো, ঝামেলা তো একটা হয়েছে মনে হয় রে। শিট 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 শিট, ঝামেলা করছি আমি ল্যাপটপে। একটু দাঁড়ান ভাই। আরে, ঘটনাটা কি হলো বললাম না। এই তো ভাই, ইয়েস, ইম্প্যাক্ট অতীতে। এই আই কুড ডু ইট আর কুড হ্যাভ ডান ইট, এটার মূল পার্থক্য হচ্ছে ইম্প্যাক্টে গিয়ে। ইম্প্যাক্ট একটা বর্তমানে একটা অতীতে। কিরকম আমি ব্যাপারটা আপনাকে বুঝাই। এই যে আপনাদেরকে হোমওয়ার্ক দেই না, হোমওয়ার্ক করেন ঠিক মতো? সবাই করেন না, কিন্তু আমি দেখি যে আমার কে কে হোমওয়ার্ক পাঠায়। আমি দেখি না বলেন তো? আমি কে তো বলদ, হ্যাঁ ওই বলেন। হ্যালো। দেখেন দাদা, আমি দেখি বসে বসে, আমার ভাল লাগে দেখি না এই ছেলেটা আগায় যাচ্ছে লাইফে, ঠিক আছে। খুব ভাল লাগে। আমার সবচেয়ে খারাপ লাগে কেউ যখন বিয়ে করে, মনে হয় হারে পুরোটা জীবনটা নষ্ট করে ফেলাইলো। পোলাপানের ক্লাস অনেক বড়। এই যে একটা ভিডিও আপলোড করেছি দেখেন, দেখছেন? তো পড়ালেখা না করলে তো হবে না বস, পড়তে হবে। তো আমি আপনার বললাম, ধরেন এই যে এখন ক্লাস দিতেছি, উদাহরণস্বরূপ মনে করেন যে পার্থ অভি, আমি বললাম এই যে মিস্টার পার্থ অভি, আমার হোমওয়ার্ক কই? আপনি বললেন, দাদা দিছি তো। আপনি বললেন না, আপনি মনে করেন বললেন, ইস, যদি আপনি আমার ফোন দিয়ে বলতেন ভাই, তাহলে আমি হোমওয়ার্কটা করতে পারতাম। এই যে আই কুড ডু ইট বললেন, কিন্তু এটার মিনিংটা কি আসলে? এটার মিনিংটা হচ্ছে আপনাকে একটা ফোন দেওয়া দরকার ছিল। আমি এই জিনিসটাকে আরো বেশি ক্লিয়ার করার জন্য দুইটা বাক্য লিখে দিই, হ্যাঁ। যে বাক্য দুইটা কি লিখবো দেখেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। যে ইফ ইউ কল্ড মি কমা দিয়ে, এই যে ছোটবেলা থেকে পড়ে আসছেন, শিখা হয় নাই, আই কুড ডু ইট। আর একটা হচ্ছে ইফ ইউ হ্যাড কল্ড মি কমা দিয়ে আই কুড হ্যাভ ডান ইট। এই যে আপনি আমার বললেন, ইস ভাইয়া যদি আপনি আমার কল করতেন তাইলে আমি এটা করতাম। তার মানে কি আপনার আমি কল দেই নাই, আপনি হোমওয়ার্কটা করেন নাই। এখন প্রশ্ন হলো ইম্প্যাক্টটা কখন, এখন নাকি আগে? বলেন তো দেখি বুদ্ধি করে। হ্যালো। ইম্প্যাক্টটা বর্তমানে। বর্তমানে, কারণ এখন আপনার হাতে হোমওয়ার্কটা নাই। তো যখন দেখবেন ইম্প্যাক্টটা বর্তমানে আনরিয়েলে গিয়ে, তখন এটা কি বলা হয়? প্রেজেন্টের আনরিয়েল। এটাকে কি বলা হয়? প্রেজেন্টের আনরিয়েল। প্রেজেন্টের আনরিয়েল মানে হলো বর্তমানে এই ইম্প্যাক্টটা পড়তেছে। আর প্রেজেন্টের আনরিয়েলটাকে মূলত প্রকাশ করতে হয় পাস্ট ইনডিফিনিট দিয়ে। এই কারণেই আমরা ইফ যুক্ত কন্ডিশনটা পাস্ট ইনডিফিনিটে লিখি। আর এই কারণেই ক্যানকে কুড লিখি। ধরতে পারছি ব্যাপারটা আমরা তাহলে এবার? জি। এবার আমি বললাম ঠিক আছে, আজকে হোমওয়ার্ক তুমি করো নাই, এটা বুঝলাম এবং মানলাম। ওর গা থেকে এটা সরা গরম লাগতেছে? উর্মি, সরা দাও, গরম লাগতেছে, আমি নিজেই ঘামতেছি। এখন আমি বললাম যে
আচ্ছা, আজকে তুই হোমওয়ার্ক দিস তাই মানলাম, তোরে গত সপ্তাহে হোমওয়ার্ক দিই নাই, তুই আমার হোমওয়ার্ক দিস তাই গেলে গত সপ্তাহে কহ। আপনি বললেন, ভাই আপনি আমার ফোন দিয়ে কইতেন তাহলে আমি হোমওয়ার্কটা আমি দিতাম। তার মানে আপনার আমি হোমওয়ার্ক দেই নাই, এই সরি কল করি নাই, আপনি হোমওয়ার্ক আমাকে দেন নাই। কিন্তু এটার ইম্প্যাক্টটা কখন, এখন নাকি এক সপ্তাহ আগের কথা এটা? এটা অতীতে। আগের কথা। এটার ইম্প্যাক্ট আগে, এই জন্য এটা বোঝাচ্ছে পাস্টের আনরিয়েল। আর মনে রাখবেন পাস্টের আনরিয়েল পাস্ট পারফেক্ট প্রকাশ করতে হয়। এই জন্য ইফ ইউ হ্যাড কল মি, আর এখানে উড হ্যাভ। মাথায় ঢুকছে আজকে থেকে ব্যাপারটা পুরোপুরি, না ক্লিয়ার হয়নি বলেন? জি ক্লিয়ার। তো বাবা যদি, আরেকবার বলবেন? হ্যাঁ বলতেছি, যদি আপনি আনরিয়েল বুঝাইতে যান তখনই আপনাকে দেখতে হবে ইম্প্যাক্ট কোথায়। ইম্প্যাক্ট যদি বর্তমানে হয় তাহলে প্রেজেন্টের আনরিয়েল, ইম্প্যাক্ট যদি অতীতকালে হয় তাহলে পাস্টের আনরিয়েল। মনে রাখবেন প্রেজেন্টের আনরিয়েল আমরা প্রকাশ করি পাস্ট ইনডিফিনিটে, আর পাস্টের আনরিয়েল আমরা প্রকাশ করি পাস্ট পারফেক্টে। মনে রাখবে? হ্যালো? জি স্যার। বাবা তাহলে আজকে থেকে আমরা কিন্তু ইফ যুক্ত সেন্টেন্স পড়ানোর সময় বলেছিলাম যে আপনারা জানবেন সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন বেসিক্যালি কি মিনিং করে। ঠিক আছে? এখন ধরেন আমি দুইটা বাক্য লিখলাম, ভালো করে বুঝবেন, যদি বুঝতে পারেন তাহলে মনে করুন যে আপনি আমার লেকচার ধরতে পারছেন আজকেরটা। ঠিক আছে? আমি বললাম যে ইফ আই ওয়ার এ বার্ড কমা দিয়ে আই উড ফ্লাই, সরি আই কুড ফ্লাই লিখলাম, সমস্যা নাই, আই কুড ফ্লাই। আরটা কি, ইফ আই হ্যাড বিন এ বার্ড আই কুড হ্যাভ ফ্লাই। ঠিক আছে? এখন, সরি পাস্ট পারফেক্ট হবে। এখন আমি মনে করেন বললাম যে আচ্ছা, আহ, তোর মন খারাপ কে রে ভাই, তুই এমন উদাস হয়ে আকাশের দিকে তাকায় রইছিস কে? তাহলে এখানে অ্যান্সার কোনটা দেবেন বলেন? ইফ আই ওয়ার এ বার্ড আই প্রথম কুড ইফ ব্যাপারটা আই আবার ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই। কারণ কি, এটার ইম্প্যাক্টটা এখন এখন উঠতে পারতেছেন না পাখি না হওয়ার কারণে, তারপর মন খারাপ। আমি বললাম বুঝলাম, তোর আজকে নয় তুই পাখি না দেখে তোর মন খারাপ, তো গত মাসেও তোর দেখছিলাম ফেব্রুয়ারি 14 তারিখে গত মাসে তোর মনটা খুব খারাপ আছিল, তখন তুই মন খারাপ করছিলি কে? তখন তাহলে কোনটা করবেন বলেন তো বুদ্ধি করে? If I had been a bird, I could have flown. আই কুড হ্যাভ ফ্লোন, কারণ এটা পাস্টের আনরিয়েল, ইম্প্যাক্টটা পাস্টে। তো আপনি যে ছোটবেলা থেকে এই হাফ প্যান্ট পরাকালীন সময় থেকে ইফযুক্ত সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন পড়াইছেন, এটার মেন কাহিনী ছিল এইটাই। এই দুইটা জিনিসই আনরিয়েল কন্ডিশন বুঝাইতেছিল। একটা প্রেজেন্টের আনরিয়েল অর্থাৎ ইম্প্যাক্টটা প্রেজেন্টে, আর একটা পাস্টের আনরিয়েল অর্থাৎ ইম্প্যাক্টটা পাস্টে। ব্যাপারটা ধরতে পারছেন? জি জি দাদা। কি দাদা? Yep. তাহলে আমরা আজকে থেকে বুঝে গেলাম যে ক্যান কুড হ্যাভ কি। ক্যান ক্যাপাসিটি বোঝাচ্ছে, এছাড়া কিছুই বোঝাচ্ছে না। কুডটাও ক্যাপাসিটি আছে বোঝাচ্ছিল, বোঝাচ্ছে কিন্তু আনরিয়েল প্রেজেন্টের। কুড হ্যাভটাও ক্যাপাসিটি ছিল বোঝাচ্ছে কিন্তু পাস্টের আনরিয়েল। আজকে থেকে এই তিনটা জিনিসের পার্থক্য ধরতে ভুল হবে আপনাদের কোনোদিন? স্যার হয় না। এখন ধরেন, আমি ধরেন এই ক্যান কুড হ্যাভের মতো আপনাকে যদি বলি ঠান্ডা মাথায় যে ফেল শুড শুড হ্যাভ, আপনি দেখেই বলতে পারবেন না যে ভাই এখানে শুডটা প্রেজেন্টের আনরিয়েল সেন্স দিচ্ছে আর শুড হ্যাভটা পাস্টের আনরিয়েল সেন্স দিচ্ছে? জি স্যার। হ্যাঁ। পারবেন। তার মানে আগামীকালের মডেল ক্লাস আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে। ঠিক আছে? সো গেট রেডি। ওকে, তাহলে আমরা আজকের লেকচার এখানেই শেষ করে দেব। ডিড উই এনজয় দ্য ক্লাস? টেল মি। ইয়েস Yes, দাদা। ইয়েস বাবা। উই রিয়েলি ডিড। ক্লাসটা অনেকগুলো আসলে, সেন্টেন্স আমরা মুখস্থ করতাম আগে। হ্যাঁ অনেকগুলো সেন্টেন্স না বুঝে পড়তাম আসলে। শুধু জি এইরকম দাদা। না, অনেকেই দেখবেন একটা দাবি করে যে ভাই আমি অনেক ভালো স্পোকেন পারি, কারণ আমি তো আসলে অনেক স্টুডেন্টই পড়াইছি আমার লাইফে। ঠিক আছে? বলেছে আমি আমি স্পোকেন পারি, কথা বলতেছি, কিন্তু আমাকে এক্সামিনার আইএলটিএস এক্সামে মার্ক দেয় না। কেন মার্ক দেয় না? এখন এক্সামিনার মনে পার্সিয়ালিটি করে না, এক্সামিনার পার্সিয়ালিটি করে না। সে আপনারা মনে করেন প্রশ্ন করলো, মানে মার্কিংটা কোথায় গিয়ে পার্থক্য হচ্ছে, আপনাকে প্রশ্ন করলো যে ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ কুড বি এ ব্রিলিয়েন্ট টিচার? ঠিক আছে? এখন আপনার yes, I do. এখন ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ কুড বি এ ব্রিলিয়েন্ট টিচার, খেয়াল করে দেখেন। এখন এই কুড দিয়ে সে কি বোঝাচ্ছে, প্রেজেন্টের আনরিয়েল না পাস্টের আনরিয়েল বলুন তো বুদ্ধি করে? প্রেজেন্টের Present আনরিয়েল unreal. দাদা। এখন Present unreal. আপনি মনে করেন যে এই প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন পাস্টের আনরিয়েল। এখন পাস্টের আনরিয়েল আর প্রেজেন্টের আনরিয়েল কিন্তু কোনো পার্থক্য নাই। বাংলা মিনিং কিন্তু সেম, কিন্তু ইংলিশে গিয়ে কিন্তু স্ট্রাকচারাল পার্থক্য থাকার কারণে
ওরাল কমিউনিকেশনে কিন্তু পার্থক্য সৃষ্টি হয়ে যাচ্ছে। এই জন্য বারবার বলি যে থিঙ্ক অ্যান্ড থিঙ্ক, ডিপ থিঙ্কিং করতে হবে, ঠিক আছে? তাহলে ধরতে পারবে সেগুলো। বুঝতে পারছি আমরা সবাই মোটামুটি ব্যাপারটা? বুঝতে পারছি। দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, শুনতেছি। দাদা আমি একটা সেন্টেন্স দিছি, ইয়াতে লাস্টের লাইনটা বুঝতেছি না আসলে এটা কিসের জন্য আসছে। লাস্টের লাইনে কি হয়েছে বলেন। হুম দাদা ওই মিসইউজ অফ অ্যাকোয়ার্ড ল্যান্ড অ্যান্ড কনফ্লিক্ট উইথ আদার প্রজেক্ট, এটা বেসিক্যালি কার জন্য আসছে এটা বুঝতেছি না, নাকি এটা সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের একটা না, অংশ? এটা হচ্ছে মেন ক্লজ হলো দ্য টাস্ক ফোর্স হ্যাজ অলসো আইডেন্টিফাইড সেভারাল আদার ফ্যাক্টরস। এবার এটা অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ কন্ট্রিবিউট টু কস্ট ওভাররান। হুইচ কন্ট্রিবিউট রিডাকশন করে কন্ট্রিবিউটিং টু কস্ট ওভাররান। এবার এটার ক্ষেত্রে হুইচ ইনক্লুড, যার মতো অন্তর্ভুক্ত রয়েছে, রিডাকশন করে ইনক্লুডিং হয়েছে। হুইচ কন্ট্রিবিউট এক্স ওয়াই অ্যান্ড জেড। এক্সটা কি? ডিলে ইন ল্যান্ড অ্যাকুইজিশন। ওয়াইটা কি? এ প্রোলংড অ্যান্ড করাপ্ট ল্যান্ড ভ্যালুয়েশন। জেডটা কি? মিস ইউজ অফ অ্যাকোয়ার্ড ল্যান্ড। এরপরে অ্যান্ড দিয়ে আরো একটা আছে, মানে ইনক্লুডিং এর মধ্যে এই অনেকগুলো জিনিস আছে, ABCD এরকম, ঠিক আছে? তার মানে কি তাদের ডিলের কারণে আসছে, ইনক্লুডিং ডিলে এটার জন্য আসছে? না, আহা, বোকার মতো কথা বলতেছে। আপনি বলতেছেন দ্য টাস্ক ফোর্স হ্যাজ অলসো আইডেন্টিফাইড সেভারাল আদার ফ্যাক্টরস। এই ফ্যাক্টর অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ কন্ট্রিবিউট টু কস্ট ওভাররান, যা কিনা কস্ট ওভাররানে কন্ট্রিবিউট করতেছে। এই যে ওভাররানে কন্ট্রিবিউট করতেছে, এই জিনিসগুলো কি? হুইচ ইনক্লুড ব্লা 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 ব্লা, রিডাকশন করে ব্লা 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 ব্লা, ঠিক আছে? হ্যাঁ দাদা। তাহলে বিদায় নিচ্ছি, সবাইকে গুড নাইট, বাই বাই। থ্যাংক ইউ দাদা।